ধরো তুমি একটা রাস্তা দিয়ে দৌড় শুরু করলা, কিন্তু তুমি জানো না কোন দিকে যেতে হবে, তুমি জানো না কোথায় গিয়ে থামতে হবে, তুমি কতক্ষণ দৌড়াবা। এক সময় কিন্তু হাঁপিয়ে উঠবা এবং দৌড় বন্ধ করে দিবা। ঠিক একইভাবে যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিলেবাসটা না জানো, তাহলে তুমি কি পড়বা, এত বড় সিলেবাসের কোন টপিকগুলো পড়বা, তুমি কিন্তু কিছু দূর পড়ার পরে হাঁপিয়ে উঠবা। তুমি বলবো যে আমি কি পড়বো, এত বড় সিলেবাসের আমি মাত্র 3-3.5 মাসে কি শেষ করব। তোমাদের সেই সমস্যার সমাধান নিয়ে স্বাধীন ভাইয়া এসে গেছে। যেই জিনিসগুলো তোমরা চিন্তা করো, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখবা স্বাধীন ভাই সেটার সলিউশন নিয়ে এসেছে। যারা মানবিক বিভাগে ভর্তি পরীক্ষা দিবা কিংবা বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখার থেকে বিভাগ পরিবর্তন করে খ ইউনিটে পরীক্ষা দিবা, তুমি কোন টপিকগুলো পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত চান্স পাবা, আজকের ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো। ক্লাসটা এত জোস হতে যাচ্ছে, তুমি পিডিএফটা ডাউনলোড দিয়ে রাখো। আমরা প্রথম কমেন্টে এবং ইউটিউবের প্রথম কমেন্টে, ডেসক্রিপশনে, ফেসবুকের প্রথম কমেন্টে সেই পিডিএফ লিঙ্কটা দিয়ে রাখছি। এবং আজকের এই ক্লাসটা তুমি সংগ্রহে রাখো। এই টপিকগুলো পড়লে তুমি চান্স পাবে। এর কারণ হচ্ছে এইগুলা আমরা গত বছরগুলোর প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে এবং নিজে আগে থেকে চিন্তা ভাবনা করে ফোরকাস্টিং করে তৈরি করেছি। সো একটু যদি খেয়াল করো, তুমি তোমার ভর্তি প্রস্তুতির জন্য কয়েকটা লেকচার রেডি করতে পারো। যেমন লেকচার 1 তুমি পড়তে পারো টেন্স এবং ভোকাবুলারি। টেন্স কেন? ইংরেজির একেবারে বেসিক স্টার্টটাই হয় টেন্স দিয়ে। তুমি যদি টেন্স না জানো, কোন লাইনটার বাংলা মিনিং কি, এইটা কিভাবে কাজ করে, কোন টেন্স হলে কি বসাবো, কোন লাইনের বাংলা কি হবে, কিভাবে ফাংশন করে, এই জিনিসগুলো কিন্তু টেন্স ছাড়া বোঝা অসম্ভব। সো আমি তোমাকে বলবো একেবারে শুরুতেই টেন্সের যে 12টা স্ট্রাকচার আছে সেগুলোকে আত্মস্থ করে নাও এবং বুঝে বুঝে সেগুলো নিয়ে কাজ করো। সাথে ভোকাবুলারি পড়ো। অ্যাডমিশন টাইমে তোমার শব্দার্থ থেকে 5 থেকে 6টা প্রশ্ন থাকে। সো এই 5 থেকে 6টা প্রশ্ন মানে শব্দার্থ রিলেটেড। সো এইগুলো যদি তুমি পড়ো, অবশ্যই তোমার খ ইউনিটের যে 15টা এমসিকিউ আসবে সেগুলোতে তুমি ভালো করবা। 2 নাম্বার ক্লাসে তুমি পড়তে পারো রাইট ফর্ম অফ ভার্ব। যেহেতু তুমি টেন্স পড়েছ, সেই টেন্স থেকেই ওই টেন্সে যে তুমি ভার্বগুলো ইউজ করবা সেটা কিভাবে করবা এটা বোঝার জন্য তোমাকে রাইট ফর্ম অফ ভার্ব পড়তে হবে। এবং রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কমপক্ষে 2টা প্রশ্ন থাকে। তার মানে রাইট ফর্ম অফ ভার্ব যদি ক্লিয়ার থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 মার্ক তোমার ক্লিয়ার। তারপরে অবশ্যই ভোকাবুলারি পড়তে হবে, কারণ এটা তো ছাড় দেওয়া যাচ্ছে না। তারপরের ক্লাসে তুমি ভয়েস চেঞ্জ পড়তে পারো। কেন বলছি এই কথা? আমরা এখানে একটা সিকোয়েন্স রেডি করেছি। টেন্সের সাথে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বটা রিলেটেড। রাইট ফর্ম অফ ভার্ব এবং টেন্স যে পারে সেটাকে উল্টালেই কিন্তু মোটামুটি ভয়েসের কাজটা হয়ে যাচ্ছে। সো যারা রাইট ফর্ম অফ ভার্ব টেন্স পড়েছে তাদের জন্য ভয়েস বোঝাটা খুবই সহজ। তাই আমরা 3 নাম্বার ক্লাসে ভয়েস চেঞ্জ রেখেছি এবং ভোকাবুলারি থাকবে। তুমি এইভাবে পড়বা, তোমার লেকচারগুলোকে ভাগ করে করে। তুমি চাইলে সপ্তাহে 2টা লেকচার পড়তে পারো কিংবা একটা লেকচার। তারপরে দেখো লেকচার 4-এ ক্লজ থাকবে। ভোকাবুলারি ক্লজ কি, কিভাবে কাজ করে, প্রিন্সিপাল ক্লজ কি, সাবঅর্ডিনেট ক্লজ কি, তারপর আবার তোমার এই জিনিসগুলো নিয়ে কাজ করলেই তুমি বুঝে যাবা। তারপরে দেখো লেকচার 5-এ আমরা বলেছি ভার্ব নিয়ে, পজিটিভ এবং সাবজেক্টিভ ভার্ব এইগুলো থেকে প্রশ্ন থাকে। তারপর লেকচার 6-এ আমরা নাউন নিয়ে কথা বলছি, যেহেতু আমাদের বেসিকটা শেষ। নাউনের সাথে আমরা ভোকাবুলারি, নাউন থেকে কিন্তু প্রশ্ন থাকে। গত বছর একটা আসছিল ওয়েস্টেজ, মানে ওয়েস্টে নাউন ফর্ম কোনটা। লেকচার 7-এ আমরা প্রনাউন নিয়ে কথা বলবো। লেকচার 8-এ অ্যাডজেক্টিভ এবং লেকচার 9-এ তোমার অ্যাডভার্ব এবং ইনভার্সনটা একটু বুঝবা। লেকচার 10-এ তুমি ন্যারেশন পড়বা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট হলে ন্যারেশন থেকে প্রশ্ন পাবাই। লেকচার 11-এ তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বা, এখান থেকে একটা প্রশ্ন থাকে। আর এর মধ্যেই আমি তোমাকে বলবো যে তোমার ভোকাবুলারি আইটেমগুলো শেষ করে ফেলবা। যারা সি ইউনিটের আছে তারা অ্যানালজি পড়তে পারে, আর যারা হচ্ছে তোমার বি ইউনিটের স্টুডেন্ট তারা অ্যানালজিটা বাদ দিয়ে প্রিপোজিশনটা পড়বা। দেখো লেকচার 12-তে তুমি ড্যাংলিং মডিফায়ার এবং কারেকশন পড়তে পারো। মানে ড্যাংলিং মডিফায়ার কি এবং কারেকশনগুলো নিয়ে কথা বলতে পারো, যে ইংরেজির যে মিস্টেকগুলো সচরাচর হয় সেই কারেকশনগুলো করতে পারতেছো কিনা। সো এই হচ্ছে আমাদের 12টা লেকচার এবং এর সাথে সাথে প্রিপোজিশন পড়বা। এই ফরম্যাটে তুমি যদি 12টা ক্লাস ধরো, প্রতি সপ্তাহে তুমি যদি 2টা করে ক্লাস করতে পারো, তাহলে তোমার 1 মাসে 8টা ক্লাস শেষ, তোমার প্রায় 1.5 মাসে 12টা লেকচার শেষ। এই 12টা লেকচার শেষ মানে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে ভালো করার জন্য একেবারে প্রস্তুত। সো এইভাবে এই লেকচারগুলো অনুযায়ী কাজ করো। তারপরে দেখো তুমি অবশ্যই যেহেতু বি ইউনিটের তোমার কিছু ফার্স্ট পেপার পড়তে হবে। সো এর আগে আমরা করেছি কি, লেকচার 13-এ কমপ্লিটিং সেন্টেন্স দিয়েছি, সাথে দিয়েছি প্রিপোজিশন। এইগুলো পড়লে এইগুলোর বাইরে আর কিছু পড়া লাগে না, আসেও না। তারপরে দেখো লেকচার 14-এ তুমি ফিগার্স অফ স্পিচ বুঝতে পারো, সিমিলি, ম্যাটাফর, পার্সনিফিকেশন, হাইপারবোল, এরপরে ইরোনি, এগুলো কি
এগুলো বুঝতে হবে তোমাকে। এর জন্য ফিগার্স অফ স্পিচ পড়তে পারো লেকচার 14-এ। লেকচার 15-এ ইংলিশ ফার্স্টের ইউনিট 1 পড়তে পারো পুরাটা, অর্থাৎ মিনিং সহকারে প্রত্যেকটা লাইনের বাংলা সহ শব্দার্থ প্রিপোজিশন ওই জায়গা থেকে পড়তে পারো। তারপর দেখো লেকচার 16-এ তুমি পড়তে পারো ইউনিট 3 এবং প্রিপোজিশন। লেকচার 17-এ ইউনিট 4, তারপর গ্রুপ ভার্ব পড়বা, প্রিপোজিশনের মধ্যে পড়ে শেষ করে দিবা। লেকচার 18-এ পড়বা ইংলিশ ফার্স্টের ইউনিট 6 গ্রুপ ভার্ব। লেকচার 19-এ পড়তে পারো ইউনিট 8, লেকচার 20-তে ইউনিট 9, লেকচার 21-এ পড়তে পারো ইউনিট 11, লেকচার 22-তে পড়তে পারো ইউনিট 12, লেকচার 23-তে পড়তে পারো ইউনিট 13। অর্থাৎ 23টা ক্লাসে তোমার শেষ হবে, বাকিগুলো তুমি রিভাইজ দিতে পারো। সো এইভাবে পড়লে তুমি জাস্ট 2 থেকে 2.5 মাস এর মধ্যে তোমার ইংরেজি প্রিপারেশনটা একবারে ঝালিয়ে নিতে পারবা। তুমি টপ নচ একটা পারফরমেন্স করবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। এবং এর সাথে কিন্তু আমরা স্পেলিংও দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি স্পেলিং আসে আমরা বলছি যে এর পাশাপাশি তুমি স্পেলিংও পড়ো। এবং এইগুলোর ক্ষেত্রে শুরুতেই বিগত বছরের প্রশ্ন দিয়ে তুমি শুরু করবা। বিগত বছরের প্রশ্ন দেখলে আইডিয়া চলে আসবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আসে কেমন। পিডিএফটা কালেক্ট করে পড়া শুরু করো। পড়ার রুটিন যদি লাগে বলো যে ভাইয়া এই যে আইটেমগুলো দিয়েছেন এইটা কোন দিন কিভাবে পড়লে ভালো হয়, কিভাবে পরীক্ষা দিলে ভালো হয়, যদি বলতেন আমরা খুশি হতাম। স্বাধীন ভাইয়া এইটার একটা কমপ্লিট সাজেশন তোমাকে দিয়ে দিবে যে তোমার কি কি করা লাগে। আমরা যদি একটু পরবর্তীতে যাই, বাংলার জন্য তুমি কি করবা। দেখো এই ক্লাসটা এবং এই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সো ভিডিওটা তুমি একটু পারলে শেয়ার দিয়ে রাখো, তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও। দেখো বাংলা লেকচার 1-এ তুমি ধ্বনীয় বর্ণ পড়বা, কারণ এই জায়গা থেকে প্রশ্ন আসে। আমরা দেখেছি গত বছর আসছে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে যে র কোন জাতের ধ্বনি, তারণ জাত ধ্বনি। তারপর হচ্ছে ল তার মানে কম্পন জাত, তারণ জাত। তারপর পার্শ্বিক ধ্বনি, নাসিক্য বর্ণ, স্পর্শ ধ্বনি, পরশ্রয়ী বর্ণ, শীষ ধ্বনি, এইগুলা থেকে প্রশ্ন কিন্তু একটা না একটা থাকে। তারপর মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরগাপক, এইগুলো তুমি প্রথম ক্লাসে শেষ করে ফেলবা, সাথে অপরিচিতা গল্পটা। তারপর দেখো লেকচার 2-এ বাংলা বানানের নিয়ম পড়বা। বাংলা বানান থেকে প্রশ্ন আসেই আসে। তারপর গত বছর আমরা দেখেছি উচ্চারণ থেকে একটা প্রশ্ন আসছিল, সো উচ্চারণও ছাড়া যাবে না। নত্যবিধান সত্যবিধান থেকেও ডি ইউনিটে গত বছর প্রশ্ন দেখেছি। তার সাথে বিলাসী গল্পটা পড়ে নিবা। এইটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় 100%। স্বাধীন ভাই বলে দিল, মাথায় রাখিও। স্বাধীন ভাই অনলাইনে কাজ করতেছে 2-3 বছর। স্বাধীন ভাইরা নতুন দেখে থাকলে তুমি প্রো উইথ স্বাধীন ফেসবুক পেজ বা ইউটিউবে একটু সার্চ করে দেখিও আমরা কত দারুণ কাজ করি মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য। তারপরে দেখো শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ, এইটা পড়বা। মানে কোনটা কোন ভাষার শব্দ, এখান থেকে প্রশ্ন আসে। আবার শব্দের মানে শ্রেণী বিভাগ আছে, মৌলিক শব্দ, সাধিত শব্দ, যুগরূঢ়ি শব্দ, রূঢ়ি শব্দ, এগুলো দেখবা। 52 দিনগুলি পড়বা, এটা গুরুত্বপূর্ণ যেহেতু মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড। তারপর সন্ধিটা পড়বা, এটা থেকে খুব কম প্রশ্ন আসে ইদানিং, বাট পড়বা, সাথে রেইনকোটটাও পড়বা। পদ প্রকরণ, আমার পথ, বাক্য প্রকরণ, মানব কল্যাণ, উপসর্গ, মাসি পিসি উপসর্গ পড়তে হবে। সমাস সোনার তরী থেকে আসার সম্ভাবনা খুব বেশি, যেহেতু নতুন অ্যাড করেছে। জাস্ট কন্টেন্টগুলো দেখে রাখো, এইগুলা পড়লে জাস্ট একটা নিয়ম অনুযায়ী এবং বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 15টা এমসিকিউর মধ্যে 13-14টা হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। স্বাধীন ভাই তো আছে। সো আমরা যদি পরবর্তী আইটেমগুলো দেখি, লেকচার 11-তে আবার তুমি সমাস পড়তে পারো, যেহেতু সমাস একটু বেশি। তারপর বিদ্রোহী কবিতা, এখান থেকে প্রশ্ন আসতে পারে। কারক ও বিভক্তির সাথে প্রতিদান পড়লা, কারক ও বিভক্তির সাথে তাহারই পরে মনে। কারক ও বিভক্তি কারো কাছে কঠিন লাগলে বাদ দিতে পারো, কারণ মানবিকে কারক ও বিভক্তি থেকে প্রশ্ন আসে না বললেই চলে। প্রশ্ন ব্যাংকে একটু ঘাটায়ও কারক বিভক্তি থেকে প্রশ্ন আসে না। সো যারা প্যারা খাচ্ছ তারা কারক বিভক্তিটা চাইলে বাদ দিতে পারো, কোনো প্রবলেম নাই। তারপরে দেখো লেকচার 14-এ বাক্যের অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ এবং 18 বছর বয়স। লেকচার 15-এ বচন, সংখ্যাবাচক শব্দ, উক্তি, ফেব্রুয়ারি 1969 কবিতাটা দেখো। বচন, সংখ্যাবাচক শব্দ, উক্তি, ফেব্রুয়ারি 1969। এদিকে দেখো লেকচার 16-এ পদাশ্রিত নির্দেশক, জ্যোতি ও বিরাম চিহ্ন, পুরুষ ও স্ত্রীবাচক মানে শব্দ, আমি কিংবদন্তির কথা বলছি। লেকচার 17-এ ধ্বনির পরিবর্তন ও দ্বিরুক্তি শব্দ। লেকচার 18-এ নাটক পড়বা আর বিরোচন অংশ পড়বা, কারণ এইগুলা থেকে প্রশ্ন আসে। এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বাগধারা, পারিভাষিক শব্দ, এগুলো থেকে কিন্তু আসে বিপরীত শব্দ। তারপর উপন্যাস পড়বা আর বিরোচন অংশ পড়বা। কি উপন্যাস আর বিরোচন অংশ,
তারপরে দেখো বিরোচন অংশ। এই 20টা লেকচার আমাদের সিস্টেম অনুযায়ী পড়তে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করাটা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। আর প্রো উইথ স্বাধীন টিম তো এই জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে আছে। এর বাহিরে আমাদের একটা কোর্স আছে, যে কোর্সটার মধ্যে আমরা ডেলিভারেটলি এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলবো। সো আমি আগে একটু কোর্সের কথাটা বলে নিই, তারপর সাধারণ জ্ঞান কন্টেন্ট নিয়ে কথা বলবো। দেখো, বিউনিটের আমাদের একটা ক্র্যাশ কোর্স আছে। বিউনিটের সেই ক্র্যাশ কোর্সের মধ্যে আমরা তোমাদেরকে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান পড়াবো। বাংলার ক্লাস থাকবে 20টি, ইংরেজির ক্লাস থাকবে 20টি, সাধারণ জ্ঞানের ক্লাস থাকবে 20টি এবং ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা নিব আমরা 20টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আলোকে। কোর্স ফি রাখছি আমরা 3000 টাকা এবং 20টা মডেল টেস্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে 60টা এমসিকিউ থাকে ওইভাবে আমরা প্রশ্ন রেডি করে গুগল ডক্সে এক্সাম নিব। এবং এই ক্লাসগুলো করার সাথে সাথে তুমি দেখবা যে আমরা প্রতিটা ক্লাস শেষে তোমাকে লেকচার শিট মানে পিডিএফ আকারে প্রোভাইড করে দিব এবং লেকচার শিটগুলো খুবই গুছানো। তারও বাইরে এই ক্লাসগুলোর জন্য এমসিকিউ প্র্যাকটিস করতে হবে না। বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং যে প্রশ্নগুলো সামনে আসতে পারে সম্ভাব্য প্রশ্ন আমরা প্র্যাকটিস আকারে দিচ্ছি, যেটাকে প্র্যাকটিস শিট বলছি আমরা। দেখো, এখানে বলা হচ্ছে প্র্যাকটিস শিট থাকবে পিডিএফ আকারে। এরও বাহিরে আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে কিন্তু তোমার 28 ডিসেম্বর থেকে। সো তুমি যদি এই কোর্সে অ্যাড হতে চাও তাহলে অবশ্যই এই কোর্সের কন্টেন্টগুলো দেখতে পারো। ক্লাসগুলো আমরা সন্ধ্যার দিকে নিব রাত 8:30টায় এবং এই ভিডিওগুলা লাইভে নেওয়ার পর রেকর্ডেড থাকবে, তুমি চাইলে যে কোনো সময় দেখে নিতে পারবা। কোর্সটা চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় যদি কোনো প্রবলেম থাকে সেটার জন্য থাকবে আবার সলভ ক্লাস। অর্থাৎ এত সুন্দর একটা প্যাকেজ এবং কি কি পড়ানো হবে সেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। আমাদের যে লেকচারগুলো দেখছো এই লেকচারগুলো কিন্তু তোমাদেরকে আমরা আমাদের ব্যাচে পড়াবো। সো সাধারণ জ্ঞানটা নিয়ে যদি একটু কথা বলি এবং এই কোর্সে ভর্তি হতে চাইলে এই 2টা নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা যারা এই কোর্সটাতে ভর্তি হতে চাচ্ছ এই 2টা নাম্বারে যোগাযোগ করতে পারো। এই 2টা নাম্বারে যোগাযোগ করলে তুমি অবশ্যই স্বাধীন ভাইয়াকে পেয়ে যাবা এবং স্বাধীন ভাইয়ের সাথে যোগাযোগ করে তুমি স্বাধীন ভাইয়াদের পেইড ব্যাচে অ্যাড হয়ে যেতে পারবা। খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ এই কোর্সটা, তুমি মিস করিও না। গত বছর এই কোর্স করে আমাদের হাত ধরে অনেকে ঢাবিয়ান হয়েছে। নাম্বার 2টাতে এখনই যোগাযোগ করো, ভর্তি কিন্তু চলতেছে, শেষ হয়ে যাবে। এবং সাধারণ জ্ঞানের কথা যদি আমরা বলি সেই ক্ষেত্রে তুমি দেখো বলা হচ্ছে লেকচার 1-এ তুমি বাংলাদেশের উপজাতি পড়লা, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশ পরিচিতি, বাংলাদেশের যে বিভিন্ন দ্বীপ আছে মানে তোমার নারিকেল জিঞ্জিরা সহ অর্থাৎ আমাদের সেন্ট মার্টিন সহ বাংলাদেশের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থান। লেকচার 2-তে আমরা কথা বলবো এশিয়া মহাদেশ নিয়ে, এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ ঘটনা, রাজনৈতিক ঘটনা এবং যেগুলো হাইলাইটেড ইনফরমেশন। লেকচার 3-তে থাকবে বাংলাদেশের নদ নদী, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, বাংলাদেশের শিক্ষা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। যেমন যোগাযোগ ব্যবস্থার মধ্যে পদ্মা সেতু থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তারপরে দেখো লেকচার 4-এ থাকবে ইউরোপ মহাদেশ, আন্তর্জাতিক জার্নালিজম ও মিডিয়া, যেখানে সংবাদ মাধ্যম নিয়ে কথা বলা হবে এবং বিশ্বের বিখ্যাত দ্বীপ নিয়ে কথা বলা হবে। এইগুলো থেকে প্রশ্ন থাকে, যেমন বিশ্বের সবচেয়ে বড় দ্বীপগুলোর মধ্যে একটা গ্রিনল্যান্ড, মানে গ্রিনল্যান্ড না, হ্যাঁ গ্রিনল্যান্ড, যেটার মালিকানা ডেনমার্কের হাতে। এইটা অনেকবার পরীক্ষায় আসে যে গ্রিনল্যান্ডের মালিকানা কার কাছে, ডেনমার্কের কাছে। মাথায় রাখবা, ডেনমার্ক ছোট্ট একটা দেশ, বাট তার চেয়ে বড় একটা দ্বীপ সে পরিচালনা করে, তার অধীনে আছে। কিভাবে আছে সব বুঝিয়ে দেওয়া হবে। লেকচার 5-এ প্রাচীন বাংলার ইতিহাস এবং বাংলাদেশের ভাস্কর ও ভাস্কর্য নিয়ে কথা বলা হবে এই কোর্সের মধ্যে বা এই ক্লাসের মধ্যে। এবং জাস্ট কন্টেন্টগুলো দেখো, এইগুলো একেবারে ধরে ধরে গুরুত্বপূর্ণ তথ্য, বিগত বছরে আসা এমসিকিউ ব্যাখ্যা করে দেওয়া হবে। জাস্ট পড়বা, মুখস্থ করবার, আমাদের ব্যাচে পরীক্ষা দিবা, চান্স ইনশাল্লাহ তোমার খুব ইজিলি হয়ে যাবে যদি তুমি পড়তে পারো আর আমরা তোমাকে সার্ভিস দিতে পারি। সো আমরা যদি পরবর্তী জিনিসটা দেখি, সাধারণ জ্ঞানের 6 নম্বর ক্লাসে থাকবে আফ্রিকা মহাদেশ, বিভিন্ন পুরস্কার যেমন অস্কার, ম্যাগাসেসে, নোবেল পুরস্কার, এগুলো থেকে প্রশ্ন আসে। বিশ্বের সকল উপজাতি, বিশ্বে যা কিছু প্রথম। লেকচার 7-এ বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা, মুঘল সাম্রাজ্য, নবাবী শাসন নিয়ে কথা বলবো। লেকচার 8-এ উত্তর দক্ষিণ আমেরিকা বা উত্তর দক্ষিণ মহাদেশ এবং হচ্ছে তোমার পাহাড় পর্বত থাকবে। উত্তর এবং দক্ষিণ আমেরিকা এবং পাহাড় পর্বত, যেমন তোমার ইউরোপের সবচেয়ে বড় অরণ্য বলা হয় তৈগা, ইউরোপের সবচেয়ে বড় নদী হচ্ছে ভলগা। এই তথ্যগুলো তোমাদেরকে দেওয়া হবে। তারপরে দেখো ইউরোপিয়ানদের আগমন থেকে 1947 সালের ঘটনা প্রবাহ, অর্থাৎ ইউরোপিয়ানরা প্রথমে, মানে আমরা দেখেছি যে ডাচরা যারা
তোমার নেদারল্যান্ডের অধিবাসী, তারা প্রথমে বাংলাদেশে এসেছিল এবং তাদের মাধ্যমে আস্তে আস্তে ইউরোপিয়ানদের যাত্রা শুরু হয়। পর্তুগিজরা আসে, ইংরেজরা আসে এবং সেটা 1947 সাল পর্যন্ত চলে। এই ঘটনা প্রবাহটাকে আমরা টেনে নিয়ে আসবো যেন ইতিহাস ভিত্তিক কোয়েশ্চেন তুমি পারো। এবং বাংলায় সংস্কার আন্দোলন, বিভিন্ন সংস্কার আন্দোলন হয়েছিল, স্বাধিকার আন্দোলন হয়েছিল, সেগুলো নিয়ে আলোচনা করা হবে এই অংশে। ওশেনিয়া, অ্যান্টার্কটিকা মহাদেশ, খ্রিস্টীয় সংস্কৃতি, বিভিন্ন চিত্রকর, মহাকাশ, সৌরজগৎ, এইগুলো নিয়ে কথা বলা হবে লেকচার 10-এ। তারপরে দেখো সাধারণ জ্ঞানের লেকচার 11-এ থাকবে বাংলার রাজনৈতিক আন্দোলন, ভাষা আন্দোলন এবং অ্যাব্রেভিয়েশন। অর্থাৎ দেখো বাংলার রাজনৈতিক আন্দোলন আমাদের বাংলাদেশের, তারপর ভাষা আন্দোলন এবং অ্যাব্রিভিয়েশন নিয়ে কথা বলা হবে। লেকচার 12-এ বিশ্বযুদ্ধ, বিপ্লব, যুদ্ধ, জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থা নিয়ে কথা বলা হবে। লেকচার 13-এ কথা হবে মুক্তিযুদ্ধ, ভৌগোলিক উপনাম, এক এক জায়গার ভৌগোলিক উপনাম আছে ওইগুলা। তারপর হচ্ছে তোমার বাংলাদেশের দর্শনীয় স্থান, তারপর বাংলার প্রাচীন স্থাপত্য। লেকচার 14-এ বিভিন্ন চুক্তি, বিশ্বের ব্যক্তিত্ব, আইসিটি প্রণালী, বিশ্বের ইতিহাসে নারীদের অবদান। তারপর বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের অর্থনীতি, সংবিধান, বাংলাদেশে যা কিছু প্রথম, সংবাদ মাধ্যম, এগুলো নিয়ে কথা বলা হবে আমাদের লেকচার 15-এ। মানে দেখো একেবারে সব ফুল প্যাকেজ তুমি পাচ্ছ জাস্ট আমাদের এই কোর্সের মাধ্যমে। তারপরে সাধারণ জ্ঞানের লেকচার 16-এ পাচ্ছ প্রাচীন নাম ও বর্তমান নাম, বিভিন্ন শহরের প্রাচীন নাম, বর্তমান নাম আছে বিভিন্ন দেশের। তারপর হচ্ছে বিখ্যাত শহর, যেমন আমরা দেখি ডয়েচল্যান্ড, জার্মানির পূর্ব নাম, এইগুলো একেবারে ধরে ধরে বুঝিয়ে দেওয়া হবে যেন তোমার ভুল না হয়। তারপর হেলসিংকি আছে, যেটা হচ্ছে তোমার ফিনল্যান্ডকে বলা হয়। তারপর দেখো গেরিলা বাহিনী, বিভিন্ন দেশের, যেমন হামাস আছে। তারপর ইতিহাস ও সভ্যতা। 17 নম্বরে বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের অর্থনীতি, সংবিধান। তারপর হচ্ছে লেকচার 18-এ রাজধানী, মুদ্রার নাম, পার্লামেন্টের নাম, খেলাধুলা, যেমন বিশ্বকাপ ফুটবল গেলে গুরুত্বপূর্ণ, বিখ্যাত স্থান, আয়তনে ক্ষুদ্রতম এবং বৃহত্তম স্থান। তারপর লেকচার 19-এ থাকবে বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কবি সাহিত্যিকদের ছদ্মনাম, বিভিন্ন প্রতিষ্ঠান, একাডেমি, বাংলাদেশের চুক্তি। আর লেকচার 20-তে থাকবে আন্তর্জাতিক নদ নদী, জলপ্রপাত, বনাঞ্চল, সমুদ্র বন্দর, অর্থনীতি ও বিশ্ব রাজনীতি, বিখ্যাত বই। এই কন্টেন্টগুলো পড়লে এর বাহিরে প্রশ্ন আসার সম্ভাবনা কদাচিৎ, আসতেও পারে বাট এর বাহিরে আসবে না। সাম্প্রতিকের জন্য এক্সক্লুসিভ ক্লাস আমি ইউটিউবেই দিব, সেগুলো তুমি দেখতে পারো। সো আমাদের ব্যাচে ভর্তি হলে, আমাদের কোর্সের ক্লাসগুলো যখন তুমি এইগুলো করবা, আমাদের প্রতিটা ক্লাস শেষে তোমাকে গুরুত্বপূর্ণ লেকচার শিট দেওয়া হবে, যেগুলো আমরা বানিয়েছি এবং সদ্য চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা আমাদেরকে সাহায্য করেছে। তার বাহিরে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য বিগত বছরের প্রশ্নগুলো যখন থাকবে, তার পাশাপাশি যে প্রশ্নগুলো আসতে পারে আমরা অ্যানালাইসিস করে দিয়েছি, সেগুলো যখন পড়বা, তোমার সেগুলো পড়লে এবং এইগুলো শেষ করতে পারলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। সো আমার বিশ্বাস তুমি আমাদের ব্যাচে যদি ভর্তি হয়ে না থাকো খুব শীঘ্রই হবা। ক্লাস তো খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, কন্টেন্টগুলো অলরেডি দেখে ফেলেছ। তুমি ব্যাচে ভর্তি হতে না পারলে এই কন্টেন্টগুলো বাসায় বসে নিজে নিজে ক্লাস করো। ইউটিউবে আমরা ফ্রিতে ক্লাস দিব কিছু, সব তো দিব না, কারণ পেইড বেচে তো পড়াতে হবে, তারা পেমেন্ট করেছে। সো আমরা পেইড বেচেও পড়াবো, ফ্রি বেচে আমাদের যতটুকু সাধ্য অনুযায়ী আমরা সাহায্য করব এবং ওভারঅল একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো এই অ্যাডমিশন টাইমে, যাতে অ্যাডমিশন শেষ হলে তোমার মাথায় থাকে স্বাধীন ভাই বলতে একজন ব্যক্তি ছিল যে আমাদের জন্য দিন রাত অনবরত খেটে গেছে। সকালে ঘুম থেকে উঠলেই দেখতাম ভাইয়া তার সাজেশনমূলক ভিডিও এবং গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির।